ওষুধ থেকে কি কিডনিতে তার প্রভাব পড়তে পারে, সমস্যায় ফেলতে পারে আপনাকে, বা একজন কিডনির যিনি অসুখে ভুগছেন তার কতটা জল খাওয়া উচিত? আজকে আমরা এইসব নিয়েই আলোচনা করব। আজকে আমরা পাশে পেয়েছি বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডক্টর অর্জুন রায়কে। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর অর্জুন রায়, আমি ডিএম নেফ্রোলজিস্ট। আমি প্র্যাকটিস করি এই আইএলএস হসপিটাল হাওড়াতে, আর অনু ব্যানার্জি মেমোরিয়াল পলিক্লিনিক উত্তরপাড়াতে আমি বসি। আজকের বিষয় ব্যথার ওষুধ চলবে না। ব্যথার ওষুধের দেখা গেছে যে কিডনির ওপর প্রচণ্ড ক্ষতি আছে। ম্যাক্সিমাম ব্যথার ওষুধ দেখা গেছে ওগুলো দিয়ে সব কিডনি দিয়ে বেরোয়, আলটিমেটলি বহু রকমভাবে কিডনিকে ড্যামেজ করে বেড়ে যায়। প্যারাসিটামল চলতে পারে, ট্রামাডল বলে একটা ওষুধে সেটা চলতে পারে, দুটো সেফ। অ্যান্টিবায়োটিক যদি আপনি প্রলং সময় ধরে খেয়ে যান, নর্মাল অ্যান্টিবায়োটিক অ্যামক্সিসিলিন যেগুলো খাচ্ছেন, তাতেও দেখা গেছে যে কিডনি ড্যামেজ হতে পারে। তো দোকান থেকে কিনে দরকার নেই, ভাইরাল ফিভার একটা অ্যান্টিবায়োটিক খেলেন, গলা খুসখুস করছে, এগুলো অ্যাভয়েড করতে হবে। এগুলো অ্যাভয়েড করবেন। ব্যথার ওষুধ দোকান থেকে কিনে খাবেন না। খুব ব্যথা করলে প্যারাসিটামল খাবেন, ট্রামাডল জাতীয় ওষুধ খেতে পারেন। তো সেইগুলোতে দেখা গেছে যে মানে কিডনির ক্ষতি হয় না, এই দুটো, ট্রামাডল আর প্যারাসিটামল। বাকি ওষুধ, ব্যথার ওষুধ চলবে না। সেকেন্ড, অ্যান্টিবায়োটিক পারতপক্ষে দরকার ছাড়া খাবেন না। থার্ড হচ্ছে প্রেশার সুগারের ওষুধ কিন্তু খেতে হবে। ওষুধ মানে অ্যাভয়েড করা মানে এই নয় যে প্রেশার সুগার ওষুধ খাবেন না, থাইরয়েড ওষুধ খাবেন না, তা নয়। যেগুলো দরকারি ওষুধ ডাক্তারবাবু যেগুলো বলেছেন খেতে হবে, সেগুলো কিন্তু খেতে হবে। কেননা প্রেশার সুগারের ওষুধ যদি না খান, আনকন্ট্রোল প্রেশার, আনকন্ট্রোল সুগার হলে ক্রিয়েটিনিন কিন্তু আপনি আটকে রাখতে পারবেন না, ধকধক করে বাড়তে থাকবে, কিডনির ওপরে প্রেশার পড়ে যদি এগুলো আনকন্ট্রোল থাকে। তো যেগুলো প্রয়োজনীয় ওষুধ সেগুলো খেতে হবে, অপ্রয়োজনীয় ওষুধ চলবে না। আর আগেও যেটা বললাম যে যদি ক্রিয়েটিনিন বাড়তে থাকে সেক্ষেত্রে ইন্ডিজেনাস মেডিসিন যেগুলো আছে সেগুলো আমরা অ্যাভয়েড করতে পারি। তো এগুলো মাথায় রাখতে হবে। আর হচ্ছে নর্মাল হেলদি লাইফস্টাইল লিড যদি করেন, নর্মাল জল যদি বেশি মাত্রায় খান, দেখা গেছে যে কিডনির হেলথটা অ্যাজ আ ওভারঅল ভালো থাকবে। ধরুন একটা লোকের ফ্র্যাকচার হয়ে গেছে, আর রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, তাকে তো তখন নিতেই হবে। বা খুব এরকম ব্যথা করছে, এখানে অনেক সময় দেখা যায় ফ্র্যাকচার নেক ফিমার বয়স্ক লোকেদের হয়। যেগুলো এমার্জেন্সি খুব দরকার পড়েছে, ডাক্তারবাবু পরামর্শ নিয়ে খাবেন। পেটে খুব ব্যথা করছে, অনেক কিডনির পাথরে ব্যথা করে, তখন তো ব্যথার ওষুধ খেতেই হবে। সেগুলো একটা কারণে খাওয়া, ডাক্তারবাবু বলেছেন, প্রেসক্রাইব করেছেন, খাবেন। কিন্তু নিজের ইচ্ছা মতো একটু ব্যথা করলো, কোমরে ব্যথা হচ্ছে, বেড়াতে যাবো ব্যথা করছে, সিজন চেঞ্জ ব্যথা হচ্ছে, এই ওষুধগুলো খাওয়া যাবে না। আর একটা দুটো ওষুধ খেলে এরকম হয় না, লং টার্ম যে কোনো ওষুধের এক্সপোজারে দেখা গেছে যে এই ড্যামেজগুলো হতে থাকে। তো ক্রনিক অ্যাবিউজ অফ অ্যানালজেসিক্স বলি আমরা, অ্যানালজেসিক অ্যাবিউজ করা যাবে না। দরকারে আপনি খেলেন একবার দুবার, সেটা অন্য ব্যাপার, কিন্তু আমি খাই, গ্যাসের ওষুধ খাই, ব্যথার ওষুধ খাই, এই জিনিসটি চলবে না। এইটি হলে কিন্তু কিডনির ড্যামেজটা আপনি আটকাতে পারবেন না। খুব দরকার পড়লো 2 দিন 3 দিন খেতে হলো, ডাক্তারবাবু পরামর্শ নিয়ে খাবেন, তো সেটা কোনো প্রবলেম নেই। কারোর বড় অপারেশন হলো, কিছু অ্যাক্সিডেন্ট হলো, তখন তো খেতেই হবে, তখন ইঞ্জেকশন নিতেই হবে, তখন কিছু করার নেই। তাছাড়া নিজেরা ডাক্তারি ফলিয়ে ব্যথার ওষুধটি খাবেন না। এই যে এখন যেগুলো জ্বর হচ্ছে সেগুলো বেশিরভাগ ভাইরাল ফিভার, এমনি ভাইরাস অথবা ডেঙ্গু অথবা ম্যালেরিয়া। তো এইগুলোর জন্য কিন্তু অ্যান্টিবায়োটিক লাগে না, যদি না কোনো সেকেন্ডারি ইনফেকশন হয়। দেখা গেছে যে এই মানে আনস্ক্রুপুলাস ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স, এতে সমস্ত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। আমাদের এখন আইসিইউতে যত পেশেন্ট ভর্তি হয় তার মধ্যে 60% যে বাগস রয়েছে, যেগুলো ব্যাকটেরিয়া রয়েছে, সব হচ্ছে প্যান অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট, মানে একটাও অ্যান্টিবায়োটিক দিয়ে ওই ব্যাকটেরিয়াকে মারা যাচ্ছে না। এরকম যদি রিপোর্ট আপনার কাছে আসে, ধরুন আপনার কফের সাথে এরকম একটা ইনফেকশন রয়েছে, বা পেচ্ছাপে আমার ইনফেকশন রয়েছে, কি ব্লাডের ইনফেকশন রয়েছে, তখন কিন্তু ভগবানকে ডাকা ছাড়া আর কিছু করার থাকে না। ওই অ্যান্টিবায়োটিক তো কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না। গোটা ভারতবর্ষে কেন, গোটা পৃথিবীতে কোনো অ্যান্টিবায়োটিক নেই যে ওই ইনফেকশনটাকে মারতে পারে। এগুলো হচ্ছে যে দোকান থেকে যখন তখন অ্যান্টিবায়োটিক খাওয়া, ইনঅ্যাডিকুয়েট ডোজ, বারবার করে খাওয়া। তো অ্যামক্সিসিলিন খাওয়া যায়, অ্যাজিথ্রোমাইসিন লোকে খাচ্ছে, করোনার সময় লোকে এন্টার ডক্সিসাইক্লিন খেয়েছে। এগুলো সাইড এফেক্ট হচ্ছে কোন ওষুধেই এখন দেখা গেছে যে সিভিয়ার যেই ইনফেকশন হয়ে যাচ্ছে, আইভি ওষুধ ছাড়া, অ্যান্টিবায়োটিক ছাড়া কাজ করছে না, ইন্টারভেনাস ছাড়া কাজ করছে না। তাতেও দেখা যাচ্ছে ইন্টারভেনাস দিলেও
চ্যানেল করে ইঞ্জেকশন দিয়ে ওষুধ দিলেও দেখা যাচ্ছে অনেক ওষুধে আর কাজ করছে না। ফার্স্ট অফ অল এই জিনিসটা বন্ধ করতে হবে। আর অনেক বেশিরভাগ ওষুধই কিডনি দিয়ে বেরোয়, এগুলো কিন্তু কিডনির ওপরে লং টার্ম একটা এফেক্ট আছে। আজকে বুঝতে পারবেন না, 10 ইয়ার্স 15 ইয়ার্স পরে দেখা যাবে যে এইগুলোর কারণে হয়েছে। অনেক সময় কারণটা পাওয়া যায় না, হ্যাঁ, কারণ আমরা বায়োপসি করি না, সুচ ফুটিয়ে একটা টেস্ট করতে হয়, হ্যাঁ। তো এইগুলো দেখা গেছে যে বাইরের দেশে অনেক স্টাডি রয়েছে, এখানেও স্টাডি রয়েছে ভারতবর্ষে, যে অ্যান্টিবায়োটিকের কিন্তু সাইড এফেক্ট আছে, একটা সেকশন অফ অ্যান্টিবায়োটিক্স। তো উইদাউট অ্যাডভাইস ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। রিসেন্ট স্টাডি যেগুলো হয়েছে দেখা গেছে যে মোর দ্যান 10 ইয়ার্স 15 ইয়ার্স যদি গ্যাসের ওষুধ খাওয়া যায়, দেখা গেছে এগুলো কিডনির পক্ষে ক্ষতিকারক। ঠিক আছে, তো লং টার্ম গ্যাসের ওষুধ খাওয়া ইজ নট অ্যাডভাইসেবল। আপনি খেলেন 1 মাস 2 মাস 3 মাস, সেই অবধি টলারেট করা যাবে, বা দরকার পড়লে কখনো পেটের প্রবলেম হল তখন খেলেন, কিন্তু দিনের পর দিন ধরে গ্যাসের ওষুধ খাওয়া, এটাও দেখা গেছে যে বেশিরভাগ ওষুধ মাথায় রাখবেন, এভরি মেডিসিনস দুভাবে বেরোয় বডি থেকে, একটা হচ্ছে লিভারের থ্রু দিয়ে, একটা কিডনির থ্রু দিয়ে। তো কোথাও না কোথাও একটা ড্যামেজ হবে আর কি, তাই না? তো লং টার্ম কোনো ওষুধই খাওয়া ঠিক নয়, যেগুলো না উইদাউট প্রেসক্রিপশন। তো গ্যাসের ওষুধটাও লং টার্ম খাওয়া যাবে না, 2 মাস 3 মাস 4 মাস 6 মাস, কখনো কখনো 7-8 1 বছর চলতে পারে, ঠিক আছে, ওর বেশি নয়। তো দরকারে খাবেন, 2 মাস 3 মাস খাবেন, বন্ধ করে দেবেন, আবার খাবেন, বন্ধ করে দেবেন। লং টার্ম খেয়ে যাচ্ছেন, গ্যাসের প্রবলেম হয় অনেক অন্য কারণ আছে। জল বেশি করে খেতে হবে, গরম খাবার খাওয়া যায় না, গরম চা খেলে প্রবলেম হতে পারে, অনেক স্পাইসি ফুড বেশি খাওয়া যায় না, বেশি ঝাল খাবার খাওয়া যায় না। তো এইগুলো অ্যাভয়েড করতে হবে। তো সেগুলো অ্যাভয়েড না করে আপনি গ্যাসের ওষুধ খাচ্ছেন, এদিকে এন্তার ঝাল খাবার খাচ্ছেন, দিনের মধ্যে 5 বার 6 বার গরম চা খাচ্ছেন, তো এইগুলো করা যাবে না। অনেকের জিআরডি বলে একটা, আমার ডোমেন নয়, জিআরডি বলে একটা অসুখ থাকে, মানে কিছু না, ওটা আপনার ইসোফেগাসের, আমার ডায়াফ্রামের মধ্যে একটা মানে ফুটো থাকে। তো খাবার খাওয়ার পরে ভিতর থেকে ওগুলো স্টমাকগুলো ওপর দিকে চলে আসে, এটা নর্মাল ভেরিয়েশন। তো খাওয়া দাওয়ার পরে সঙ্গে সঙ্গে শোয়া যায় না, এটা অনেকেই বলেন, দেখবেন আমাদের গুরুজনরা, যে খাওয়া দাওয়ার পরে সঙ্গে সঙ্গে শুবি না। তো এইগুলো কারণ ওই একটাই, এটা নর্মাল ভ্যারিয়েশন, একটা ডায়াফ্রামে ফুটো থাকে বলে খাওয়ার পরে ইমিডিয়েটলি ওগুলো চলে আসে বলে একটা ডিসপেপসিয়া হয়। তো এইগুলোকে আপনাকে মডিফাই করতে হবে। এসব মডিফাই না করে আপনি গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছেন দিনের পর দিন, এইগুলো কোনো কাজের কাজ নয়। এগুলো দেখা গেছে লং টার্ম এতে লাভের থেকে ক্ষতি বেশি। দিনে 3.5 থেকে 4 লিটার সবসময় জল খাওয়া উচিত, কেন গরমকালে আমাদের কলকাতায় বা পারিপার্শ্বিক এরিয়াতে এত গরম পড়ছে সব জায়গায়, তো সেখানে জলটা পরিমতো খান। তো 3.5 থেকে 4 লিটার নর্মাল ইনটেক। যাদের পা ফুলছে, পেটে জল আসছে, শ্বাসকষ্ট হচ্ছে, বডি ফুলছে, তাদের 1 থেকে 1.5 লিটার, ঠিক আছে। কিন্তু নর্মাল লোকে 3.5 থেকে 4 লিটার জল প্রত্যেকটা লোক খেতে পারে, খাওয়া উচিত। ইনফ্যাক্ট বডির ডিহাইড্রেশন থাকলে কিডনিও ডিহাইড্রেটেড হবে, দেখা যাবে স্টোন বেশি হতে পারে। অনেক সময় আছে আমাদের, আমাদের 2-1টা নেফ্রোপ্যাথি আমরা বলি, মেসো আমেরিকান নেফ্রোপ্যাথি আছে, এখানে সাউথ ইন্ডিয়া উদ্দানাম নেফ্রোপ্যাথি আছে। যারা ফার্মার্স রয়েছে, অনেকক্ষণ গরমে কাজ করেন, এদের কোনো কারণ ছাড়াই দেখা গেছে কিডনি ফেলিয়ার হতে। তো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ ইস হচ্ছে হিট, হ্যাঁ। এগুলো হিট স্ট্রোকের মতো। কিডনিও যদি খুব বেশি মানে গরমের মধ্যে আপনি থাকেন উইদাউট জল, দেখা গেছে যে একটা নেফ্রোপ্যাথি ওটা প্রগ্রেস করে, পেচ্ছাপ কমে না কিন্তু ক্রিয়েটিন আস্তে আস্তে বাড়তে থাকে। তো এইগুলো দেখা গেছে যে মানে হিটস্ট্রোক নেফ্রোপ্যাথির মতো, যে জল আপনি বেশি করে খান, জল খেতে কোনো প্রবলেম নেই। যদি পা ফুলছে কারো, তখন জল রেস্ট্রিক্ট করতে হবে। যদি পা ফুলছে তখন 1.5 লিটার জল খাবেন, তাছাড়া জল 3.5-4 লিটার জল খান, কোনো প্রবলেম নেই। পা ফুলছে, শ্বাসকষ্ট হচ্ছে, বিছানায় শুলে শ্বাসকষ্ট হচ্ছে, পেটে জল চলে তখন আপনাকে জল রেস্ট্রিক্ট করতে হবে। জলের জন্য কিডনির প্রবলেম হয় না। যদি কিডনির প্রবলেমে পা ফুলতে শুরু করে, বা হার্টের প্রবলেমে শ্বাসকষ্ট হয়, বা লিভারের প্রবলেমে জল জমে, কিডনির প্রবলেমে জল জমছে, তখন আপনাকে জল রেস্ট্রিক্ট করতে হবে। তখন 1.5 থেকে 1 লিটার থেকে 1.5 লিটার জল খেতে হবে। তাছাড়া কিন্তু জল রেস্ট্রিক্ট করার কোনো রকম রেকমেন্ডেশন কোনো গাইডলাইনে নেই। জল খেলে কিডনির কোনো ক্ষতি হয় না, এটা মাথায় থেকে সরিয়ে ফেলুন। জল খেলেই বরঞ্চ কিডনির সুস্বাস্থ্য বজায় থাকবে। ওয়েট লস, স্মোকিং সিজেশন, অ্যালকোহলটা কম, ঠিক আছে, এগুলো একটা লাইফ একটা চলে গেল। সকাল বিকাল হাঁটতে হবে 30 মিনিট করে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে প্রেশার, সুগার কন্ট্রোল করতে হবে। প্রেশারের ওষুধ খেতে হবে, সুগারের ওষুধ খেতে হবে, এর মধ্যে কোনো কম্প্রোমাইজ নেই। সুগার কমে গেল, ওষুধ বন্ধ করলাম, প্রেশার কমে গেল, ওষুধ বন্ধ। উইদাউট ডক্টরস প্রেসক্রিপশন বা উইদাউট ডক্টরস কনসালটেশন এই কাজটি করবেন না। হট করে সুগার বেড়ে 400 হয়ে যাবে, হট করে প্রেশার বেড়ে 200 হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না,
কখন এটা হচ্ছে। তাহলে জল বেশি করে খান, যেটা বললাম, 3.5 থেকে 4 লিটার জল খান, জলের কোনো প্রবলেম নেই কিছু। 5 নম্বর হচ্ছে ব্যথার ওষুধ বেশি কিছু খাবেন না, প্যারাসিটামল প্লেন চলতে পারে, অন্য কোনো ব্যথার ওষুধ খাবেন না। দোকান থেকে কিনে মুড়িমুড়কির মতো গ্যাসের ওষুধ, অম্বলের ওষুধ আর আপনার হচ্ছে অ্যান্টিবায়োটিক, এগুলো অ্যাভয়েড করবেন। আর যদি কখনো দেখছেন যে কিডনির প্রবলেম, যেগুলো বললাম সিমটমস, পা ফোলা, পেচ্ছাপ ফেনা ফেনা ভাব হওয়া, লাল পেচ্ছাপ হওয়া, যদি এগুলো কিছু হয়, হ্যাঁ, তখন বারবার করে পেচ্ছাপ করতে উঠছে রাত্রিবেলায়, তখন এই ডক্টরকে আপনি কনসাল্ট করুন, ব্লাড রিপোর্ট করুন, ইউরিয়া ক্রিয়েটিনিন রুটিন ব্লাড রিপোর্ট টেস্ট করুন, পেচ্ছাপের যে ফেনার টেস্ট, ইউরিন ফর এসিআর, ইউরিন ফর পিসিআর টেস্ট করুন, কিডনির একটা ছবি করুন, এগুলো করুন, ডাক্তারবাবুর সাথে পরামর্শ নিন। এই জিনিসগুলো মাথায় রাখলে আপনি সিমটমটাকে অ্যাভয়েড করবেন না। সিমটম যেই হবে ইমিডিয়েটলি যাবেন, তার রেমেডি আছে। দেরি করলে অনেক সময় আমাদের ওয়েট অ্যান্ড ওয়াচ ছাড়া কিছু করার থাকে না, তো আগে গেলে রিভার্ট করার ব্যাপার আছে, এটা মাথায় রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর অর্জুন রায়কে আমাদের সময় দেওয়ার জন্য। সব প্রশ্ন, সব ডিসকাশন তো একদিনে করা সম্ভব নয়। আরও টিপস পেতে, আরও ডিসকাশন ফিউচারে করতে দেখতে থাকুন মেডি টিপস। ফিউচার প্রোগ্রাম নিয়ে আমরা আবার আসবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি, কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো আরেকজনের উপকারে আসতে পারে। আর হ্যাঁ, যারা মেডিকেল রিলেটেড মেডি টিপস চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন পেয়ে যান আপনারা।